আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। সকাল থেকে আজকে কোনো ভিডিও করিনি, এই এখন একটু বসলাম তোমাদের সাথে গল্প করতে। পাশে যথারীতি রয়েছে আমার নাতনি, বুঝতেই পারছো, এরকম একটু আধটু জ্বালাবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আমি ক্যামেরা খুললেই ওর একটু সামনে আসতেই হয়, তোমাদের তো বলেইছি, সেই জন্য চলে এসেছে আবার। তো অনেকদিন ধরে মারিয়ার ভিডিওগুলো দেখছি আর সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। আমি ভেবেছিলাম কিছু ভিডিও করব না, তো বাবা কি মেঘ ডাকছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে মারিয়া আর অনুপমের ভিডিও দেখতে। কনগ্র্যাচুলেশন, তোমাদের অনেক আশীর্বাদ করি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর একটা জীবন হোক তোমাদের। দেখো আমরা তো এখানে কেউ কারোর শত্রু না, তো যখন যে খারাপ কাজ করবে তাকে নিয়ে বলবো, যখন যে ভালো করবে তখন তাকে নিয়ে বলবো, তাই না? আর তার সাথে সাথে মারিয়ার যে দিদি ভাই অপূর্ব, সত্যি তার মন মানে বলার মতো না। কে বলো তো? আমাদের মন্দিরা, সত্যি করে মন্দিরার একটা আলাদা মন আছে। দেখো কি সুন্দর, দেখা মাত্রই ফোন শোনা মাত্রই ছুটে ছুটে চলে এসেছে। তো সত্যি করে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। আর মারিয়াকে সবাই কিন্তু দু হাত ভরে আশীর্বাদ করছে, আর তার সাথে সাথে পটাপট করে কিন্তু ভিউজটাও দিচ্ছে। মারিয়ার কিন্তু ভিউজ বিয়ে থেকেই আরম্ভ করে সব একদম ওপর দিকে, ঊর্ধ্বমুখী। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটাই ওদের ইনকামের একমাত্র রাস্তা এখন অবধি। আর অনুপম তো হাতের কাজ জানে, অতএব না খেয়ে ওরা কোনোদিন মরবে না। তো দেখো, যেটা সত্যি সেটাই বললাম। তো খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। আর তোমাদের এইসব দেখে না আমারও কিছু কথা মনে পড়ে যাচ্ছে, আর সেটাই বলতে বসে পড়েছি যে এইরকম পালিয়ে গিয়ে না আমিও বিয়ে করেছিলাম, জানো তো। আর এটা অনেকেই জানে না, আজকে আবার সবাই জেনে যাবে। আমার শ্বশুরবাড়ির লোকজন বলো, আমার মেয়েরা বলো, আমার বাড়ির লোকজন বলো, সবাই জানতে পারবে। সত্যি করেই আমরাও না, আমি তখন ক্লাস 12-এ পড়ি আর আমার বয়স তখন 20 বছর বয়স, বুঝতেই পারছো কী পরিণতি আমাদের। তো আমরাও দুজন এরকম বাড়ি থেকে চলে গেছিলাম, কারণ আমি জানি আমার বাবা কোনো মতেই মেনে নেবে না একটা বেকার ছেলেকে। আমার সাথে আমার বাবা এইরকম একটা ছেলে একদম মেনে নিতেই পারবে না। যদিও তারা ব্রাহ্মণ ভট্টাচার্য ছিল, এই একটাই প্লাস পয়েন্ট ছিল, আর বাকি সবই মাইনাস। কারণ ও তোমার চাকরি বাকরি কিছু করতো না, সে তখন খেলোয়াড়, বিশাল বড় একজন নাম করা খেলোয়াড়, তো মানে এই চত্বরের মধ্যে, আর খেলাধুলা করতো, এইসবই আর কি, আর কিছু না। তো যথারীতি আমরাও কিন্তু এরকম ওর মতন, আমিও কিন্তু যথারীতি ওর মতন না, ওই যে ব্যাগে করে কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে আমার মাস্তুতো দাদার হাত দিয়ে পাচার করে দিয়েছিলাম আমার বরের কাছে। মানে কয়েকটা জামা কাপড়, জাস্ট কয়েকটা জামা কাপড়, আর কিচ্ছু না, আর কিছু না। কারণ দেখো, একটা জায়গায় যাব বা বিয়ে করব, কিছুই থাকবে না, সেখানে গিয়ে কি করব না করবো, আর কিছু টাকা পয়সাও নেই, আমিও রোজগার করি না, সেও রোজগার করে না, আমরা কি করব বলো? মারু তো তাও রোজগার করতো, কারণ তার ইউটিউব থেকে কিছু পয়সা রোজগার করতো, সেটা তার ব্যাংকে ছিল। প্লাস হচ্ছে তার অনুপম, সেও দোকান করতো, তারও কিছু পয়সা করেছিল, নাহলে এত কিছু জিনিসপত্র তারা পটাপট কিনছে কি করে বলো? এই তোমার বাড়ি থেকে ফ্রি এই টিভি, এসি নিয়ে আসতে পেরেছে। আমি বাপু কিচ্ছু নিয়ে যেতে পারিনি, কারণ আমার পক্ষে সব সম্ভবই ছিল না। আর ও বাবা, ও তো আরও অবস্থা খারাপ তখন। তো যাই হোক, সেই সময় আমি ওই 2-4টে জামা কাপড় ছিল আমার, আর কিচ্ছু ছিল না, ওই নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর মারুদের মতন, মারুর কোথায় বিয়ে হয়েছে সেটা তো এখনও পর্যন্ত আমরা দেখিনি, হচ্ছে সেটা আমরা এখনও দেখিনি, কিন্তু আমার বিয়েটা হয়েছিল রানাঘাটে। তো বিশ্বাস করো, এগুলো যখন দেখছি না আমি, আমার সাথে যে কি পরিমাণ রিলেট করতে পারছি তোমাদেরকে কি বলবো। আর ভাবছিলাম এগুলো বলবো না, কিন্তু না বলেও থাকতে পারলাম না। আমারও বিয়ে হয়েছিল রানাঘাটে, আর রানাঘাটেই একটা মন্দিরে, কালী মন্দিরে আমার বিয়ে হয়েছিল। আর কুপার্স ক্যাম্প বলে ওখানে একটা জায়গা আছে, সেখানেই ছিলাম আমি। আমার বরের এক বন্ধুর মানে বাড়ি হচ্ছে এখানে, তার দিদির বাড়ি ছিল হচ্ছে ওই রানাঘাটে, আর ওই কুপার্স ক্যাম্প বলে যে জায়গাটা ওইখানে। তো ওই দিদির বাড়িতেই গিয়ে আমরা উঠেছিলাম, কারণ এরাই সমস্ত, এই বন্ধুরাই কিন্তু সমস্ত মানে থাকার, মানে যাওয়া থাকা, তারা আমাদের সাথে যাওয়া, এগুলো কিন্তু আমার বরের বন্ধুরাই করেছিল। আর আমার তো ঘুণাক করে কেউ জানেই না যে আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি। আমি তো মানে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম কিন্তু এই কাজটা করতে, জানো তো, মানসিকভাবে আমি পুরো ভেঙে গেছিলাম। কিন্তু কি করবো বলো, একটা ছেলের জীবন আমার সাথে জড়িত, কারণ তখন আমি এত কিছু বুঝতামও না, সত্যি বলছি। কারণ ওই মানে কি বলবো, একটা আবেগ, একটা যাই হোক, একটা অনুভূতি, যাই হোক, এইসবগুলো তো তখন কাজ করে। আর ও খালি বলতো আমি মরে যাবো, আমি সুইসাইড করে নেবো, আমি এই করবো সেই করবো। তখন আমি ভাবতাম যে আমার জন্য একটা ছেলে মরে যাবে, থাক বাবা, তার থেকে বিয়ে থাক করেই নিই, করতে তো একদিন কাউকে না কাউকে হবেই, চলো আমরা দুজনেই করে নিই। তো এইসব বুদ্ধি বিবেচনা করে ফেললাম।
এবার মন্দিরে গিয়ে বিয়ে থাওয়া হলো, সিঁদুর পরিয়ে দিল। আর আমি তো শাড়ি পরতাম, আমি ক্লাস 10-এর পর থেকেই না আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগতো। এখন তো তাও একটু একটু চুড়িদার পরি, কিন্তু আমি বরাবরই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর আমি শাড়ি পরেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, এবার তো সেখানে গেলাম মন্দিরে গিয়ে। ট্রেনে তো আমার মানে টেনশান হচ্ছে কী হবে কী হবে, বিশেষ করে আমার বাবার জন্য আমার ভীষণ মন কষ্ট হচ্ছিলো, কারণ আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে। যখন আমি বাড়ি ফিরবো না তখন আমার বাড়ির পরিস্থিতি কী হবে এটা আমি খুব ভাবছিলাম। এরা হয়তো সেগুলো ভাবছিল না, কিন্তু আমি খুব ভেবেছিলাম, বিশ্বাস করো। তো যাই হোক, তারপরে আমি তো ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর মন্দিরে বিয়ে হলো। বিয়ে করে তো একদম মাথা ভর্তি একেবারে সিঁদুর, নাক ভর্তি সিঁদুর টিঁদুর করে গেলাম হচ্ছে আমার মানে ওই আমার বরের বন্ধুর দিদির বাড়ি। সেখানে তো প্রচুর লোকজন, তার মানে তাদের হচ্ছে মানে পুরো একটা বিশাল পরিবার, বুঝেছো, দিদির শ্বশুর বাড়ি, প্রচুর লোকজন সেখানে। কিন্তু বিশ্বাস করো আমাদেরকে এত আদর যত্ন করেছিল না, কি বলবো, কারণ ওদেরকে আমি বহুদিন ধরে চিনি। এদের এই বাপের বাড়িটায় আমি প্রচুরবার গেছি, ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার নেমন্তন্ন থাকতো, ভীষণ ভালোবাসতো আমাকে। যাই হোক, গেলাম, যাওয়ার পর তো মানে একটা আলাদা রকম অনুভূতি, একটা নতুন বউ, আমি পাড়ার আশেপাশের লোক, আর একটু জানো তো একটু অন্য জায়গায় নতুন বউ গেলে পরে সবাই তখন একটু দেখতে আসে, আমাকেও দেখতে আসছে। আমি যে কি লজ্জা পাচ্ছি আমি তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। এরা যেমন একটা ঘর নিয়েই প্রথম থেকে উঠেছে, আমি কিন্তু প্রথম দিন উঠিনি, প্রথম দিন ওই দিদির বাড়িতেই ছিলাম। তারপরের দিনকে আমরা ঘর দেখে দিদির বাড়ির থেকে একটুখানি পাশেই আর কি 2-3-4 বাড়ি পরেই একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। আমার না মারুকে দেখে বিশ্বাস করো এত ভালো লাগছে কি বলবো, আমার সেই পুরোনো দিনের স্মৃতিগুলো পুরো তরতাজা হয়ে উঠছে। তো তারপরে আমরা কি করলাম ওই ঘরটা ভাড়া নিলাম, কিন্তু আমাদের কাছে না ছিল খাট, না ছিল আলমারি, না কোনো লোক যে আমাদেরকে একটা ড্রেসিং টেবিল দেবে বা একটা শোকেস দেবে। মারিয়ার মতন, ম্যান্ডির মতন, মানে মন্দিরার মতন না আমার কোনো দিদিভাই ছিল, আর না আমার কোনো কেউ ওখানে পরিচিত ছিল। তো যাই হোক, সেখানে তো আমাদের কিচ্ছু ছিল না। সেই ঘরে গিয়ে উঠলাম, দোতলা বাড়ি, আর দোতলা বাড়ির ওপরে আমাদেরকে দিয়েছে ঘর, নিচে বাড়িওয়ালা থাকতো। বিশ্বাস করো এই স্মৃতিগুলো কিন্তু কোনো দিন ভুলবো না, যতক্ষণ আমার ব্রেনটা ঠিক থাকবে ততক্ষণ কিন্তু ভুলবো না। তো তারপরে গিয়ে সেখানে আমাকে থাকতে দিল। এবার আমি থাকবো কি, কিছুই তো নেই, আমি থাকবো কিসের মধ্যে, একটা শুতে গেলেও তো একটা চাদর লাগবে, একটা বালিশ লাগবে, সেসব কিছু ছিল না আমাদের। তারপরে ওই দিদির বাড়ি থেকেই আমাদেরকে একটা কাঁথা, দুটো বালিশ এইসব আমাদেরকে দিয়ে গেল। তো সেদিনটা আমরা ওখানেই কাটালাম। মানে সেদিনটা না, সেদিনকে কাটাইনি, যেদিনকে আমাদের হিসাব অনুযায়ী বউ ভাত, সেই দিনকে আমরা ওই বাড়িতে গেলাম, বুঝেছো তো। মানে ফুলসজ্জা, তা ফুলসজ্জা তো আমাদের কীরকম হলো সেটা তো তোমরা বুঝতেই পারছো। একটা কাঁথা, দুটো বালিশ আর একটা গায়ের চাদর, এই হচ্ছে আমাদের ফুলসজ্জার আট। তো যাই হোক, আর কিছু ছিল না। আমরা ওই বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম, দিদির বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম, করে আমরা বিকেলবেলা এই নতুন বাড়িটাতে চলে আসি। নতুন বাড়ি বলতে আমাদের ভাড়া বাড়িটাতে, যেহেতু আমাদের ফুলসজ্জা, আমরা ওই বাড়িতে চলে আসি। আর ওই বাড়িতে একটা হলুদ রঙের যে বাল্বগুলো পাওয়া যেত না, মানে যায় এখনও, হলুদ হলুদ যে বাল্বগুলো, ওই একটা বাল্ব লাগানো ছিল, একটা ফ্যান, আর কিছু ছিল না। তো আমার জুলাই মাসের 4 তারিখে বিয়ে হয়েছিল, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, তেমন বৃষ্টি, ওরে সর্বনাশ, সেদিনকে যে কি বৃষ্টি তোমাদেরকে কি বলবো, বউ ভাতের দিনকে। আর আমি তো মানে এত ভয় লাগছে, দোতলার উপরে, বুঝতে পারছো তো, বারান্দা, বিশাল বড় একটা বারান্দা রয়েছে, আর ওটা হচ্ছে একজন খ্রিস্টানদের বাড়ি। তো আমার না খ্রিস্টানদের কথা শুনলে পরে একটু কেমন যেন একটা ভয় ভয় লাগে। তো অনেক গল্প পড়েছি, গল্প শুনেছি, সেই গল্প তোমাদেরকে আমি অন্য সময় শোনাবো। তো আমার সেগুলো মনে পড়ছে। তো এবার যাই হোক, কোনো রকমে তো রাত্রিটা থাকলাম, মানে সে রাত্রির নয়, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ও তার মধ্যে কারেন্ট চলে গেছে, ফুলসজ্জা একেবারে কণ্টক সজ্জায় পরিণত হয়ে গেছিলো আমার। তো মারুর মতো এত ভাগ্য ভালো আমার ছিল না। তো যাই হোক, পরের দিনকে সকালবেলা ও ইছাপুরে আসে, রানাঘাট থেকে ইছাপুরে আসে, বাড়িতে আসে, ওর বাড়িতে, যে এদিকের পরিস্থিতি কীরকম জানতে আসে। আর আমি ওই বাড়িতে একা, বুঝতে পারছো আমার কি হতে পারে, আমি তো টেনশানে মরে যাচ্ছি। তারপরে ওর দিদিরা আসে, আমাকে নিয়ে যায় আবার ওর বাড়িতে এসে। ও আর কি ওদের বলে গেছিলো যে আমি উঠে চান টান করে তারপরে ওদের বাড়িতে চলে যাব। তো ওরা আসে, এসে আমাকে নিয়ে যায়। ওরাই সকালবেলা এসেছিলো, তারপরে ও এখানে আসে, তারপরে এসে আমাকে ওরা নিয়ে টিয়ে গেল। আমি সারাদিন ওদের বাড়িতেই ছিলাম। তো যতক্ষণ ওখানে ছিলাম আমার তো কি টেনশান, কাউকে তো বলতেও পারছি না কি হলো, আমার বাবার কী পরিস্থিতি, আমার মায়ের কী পরিস্থিতি, এগুলো চিন্তা করছিলাম। জাস্ট 4 দিনে পড়েছি সেই সকালটা।
তো ও তো সারাদিন এখানে চলে এসছে, তখন তো আমার কাছে কোনো ফোন ছিল না যে একটা ফোন করবো বা কিছু, ওরও নেই আমারও নেই। তো টেনশনে কাটছে ওদের বাড়িতে আমার। ও গেল তখন হয়তো বিকেল গেছে, সকালে এসছে আর সারাদিন যায়নি, প্রায় সন্ধ্যের সময় ও গেছে রানাঘাট। যাওয়ার পরে বলছে কি যে একটা বাজে খবর আছে। আমি না ভাবছি কি হলো হঠাৎ করে বাজে খবর, মানে কি? তখন বলছে কি আর একটা ভালো খবর আছে। তা আমি বলছি আগে বাজে খবরটা বলো, পরে আমি ভালো খবরটা শুনবো। তখন বলছে কি বাজে খবর যেটা সেটা হচ্ছে তোমার রেজাল্ট বেরিয়েছে এইবারে। আমি তখন ক্লাস 12 দিয়ে গেছি, বুঝতেই পারছো। আমি বলছি বাজে খবর মানে আমি কি ফেল করেছি? তখন বলছে কি যে হ্যাঁ তুমি ফেল করেছো, তোমার রেজাল্ট খারাপ। আমি তো কাঁদতে শুরু করে দিয়েছি যে বাবা এখানে আমি এখন লোকজনকে বলবো কি করে যে আমি ফেল করেছি? আমি তো বাড়িতেও মুখ দেখাতে পারবো না বাবা মার কাছে, তার উপরে হচ্ছে গিয়ে আমি এখানে লোকের সামনে বলবো কি করে? সবাই জানে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই এসেছি, কারণ ওরা আমার খুব পরিচিত। তো যাই হোক, এবার ওখানেও সবাই বলছে আজকে রেজাল্ট বেরিয়েছে এইসব করছে। আমি বলেছি মেরেছি রে, আমি তো লোককে বলতে পারবো না যে আমি ফেল করেছি। তারপরে আমার বর বলছে না গো তুমি পাস করেছো। তখন আমি বললাম যাক বাবা তুমি আমায় বাঁচিয়েছো, এদের সামনে আমার মুখ একেবারে ডুবে যেত একেবারে। তো বললো না তুমি পাস করেছো, ওই একটা খুশির খবর। তারপর বলছে দুঃখের খবর কিছু নেই, আর একটা ভালো খবর আছে। আমি বললাম কী খবর? বলছে তোমার বাবা মা আমাদের বাড়িতে এসেছিল। আমি তো পুরো হাঁ। তাই আমি বলছি মানে? বলছে হ্যাঁ তোমার মা বাবা আর মাসি আমাদের বাড়ি এসেছিল, এসে তোমাকে ফিরে আসতে বলেছে, আমাদেরকে ফিরে আসতে বলেছে এইসব। আমি বললাম এই বাবা আমি কি করে যাব? তো তখন বলছে কি ঠিক আছে দাঁড়াও আরও 2 দিন যাক, তারপরে দেখছি কি কি ব্যাপার না ব্যাপার। তো না তোমার বাবা মা আমাদের বাড়ি এসেছিল, ব্যাস এইটুকু বলে চেপে গেছে, আর কিছু বলছে না। তা আমিও আর বিশেষ কিছু জিজ্ঞেস করছি না, আমার তো ভয়, কি করবো কি বলবো। তো যাই হোক ওদের বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম আমাদের ভাড়া বাড়িতে আসার পরে ও দেখি ভাড়া বাড়িতে আগে এসেছে, ঠিক আছে। ও এসে চাবি নিয়ে আবার ভাড়া বাড়িতে গেছিলো, গিয়ে বলছে যে তুমি থাকো এখানে, আমি ওই বাড়ি থেকে আসছি। তো আমি এই বাড়িতে ছিলাম, ও গেছে ওই বাড়িতে গিয়ে এই বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে হাঁড়ি কড়া স্টোভ, তারপরে হচ্ছে গিয়ে হাতা খুন্তি যা যা রান্না করার জন্য লাগে, মশারি চাদর কাঁথা বালিশ পোটলা করে বেঁধে বুঁধে সব নিয়ে গেছে ও ট্রেনে করে। ভেবে দেখো একবার, এই হচ্ছে আমাদের লাইফ শুরু। তো এই গল্প আমি কোনোদিন তোমাদের কাছে বলিনি, আজকেই ফার্স্ট বললাম। তো মারুকে দেখেই আজকে আমার এই কথাগুলো শুরু হলো। কিন্তু ওইখানে আমরা মাত্র 4-5 দিন 6 দিনই ছিলাম, আমরা বেশি থাকিনি। মানে ওইটা আমাদের জীবনের শুরু। আজ মারুকে দেখে আমার এত ভালো লাগছে না যে আমাদের সময় যদি এরকমও কেউ আমাদের পাশে একটু থাকতো, তাহলে বোধহয় আমরা কষ্ট করে দিনটা শুরু করতাম না। তো যাই হোক, সেই দিনটা তো দিনই বলো, এটা তো সারা জীবন মনের মধ্যে থেকেই যাবে না। মারুর কাছে যেমন খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে এসছে, মারু খাট এসি টিভি গ্যাস তারপরে ইন্ডাকশান কানের দুল তারপরে আরও অনেক কিছু জিনিসপত্র জামা কাপড় সব নিয়ে এসেছে। আমি কিন্তু সেসব কিচ্ছু পারিনি, আমার বর তো আরোই কিছুই না, শুধুই গেছে যে জামা প্যান্ট পরেছিল সেই জামা প্যান্ট পরেই গেছে, আর কিছুই না। তো যাই হোক, এটাই ছিল আমাদের শুরু দিনের, মানে আমাদের বিয়ের শুরু। তো তোমাদের যদি ভালো লাগে শুনতে তাহলে আমি আরও বলবো, কিন্তু সবটা বলবো না, লজ্জা লাগে বলতে, বিশ্বাস করো। তো এটাই আমাদের দিনগুলো ছিল। তারপরে আমার 3-4 দিন ওখানে থাকো, তারপরের দিনকে আমার ননদ আর ননদের বর, বড় ননদ আর বড় ননদের বর ওই বাড়িতে যায় যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম। আরও কিছু জিনিসপত্র নিয়ে চাদর বালিশ তারপরে আরও কিছু জিনিসপত্র নিয়ে ওরা যায় আমাদের ওখানে। তো আমরা 4 জন তারপর ওখানে 2-3 দিন ছিলাম। তারপরে আমার বাবা আমাদেরকে তারপরে ও কিন্তু রোজ ইছাপুর আসতো, ঠিক আছে। আমার ননদ কিন্তু ওখানে ছিল আমার সাথে। তো কারণ আমি না রান্না বান্না তো করতে পারতাম না, আমি ঘর মোছা জল তোলা একটু বাটনা বেটে দেওয়া এগুলো ছাড়া আমি কিছু করতে পারতাম না। তো আমার দিদি মানে আমার ননদ রান্না বান্না করতো, সেই জন্য আমার বড় ননদের প্রতি আমার একটা আলাদা মানে টান আছে, কারণ ও প্রথম থেকেই আমার পাশে ছিল। তো যাই হোক, এবারে তোমার 5-6 দিন 7 দিন ওখানে ছিলাম। তারপরে ও এলো এখানে আসতো, রোজ ইছাপুরে আসতো, আর যেত গিয়ে এখানকার খবর টবর আমাকে দিত। তো এবার আমি তো আর ভর্তি হতে পারছি না কোথাও, কলেজেও ভর্তি হতে পারছি না, কারণ আমার সব কিছুই তো এখানে। এবার একদিন এলো, এসে বলছে কি আমরা কালকে বাড়ি চলে যাবো। আমি বলছি মানে? তখন বলছে হ্যাঁ তোমার বাবা অনুষ্ঠান করবে, আমাদের বাড়িতে এসেছিল, এসে সব বাবা মার সাথে কথা টথা বলে গেছে। সরি, এটা কিন্তু সত্যি আছি।
তো বাবা মা এসে সব কিছু বলে গেছে যে একটা অনুষ্ঠান হবে আমাদের বিয়ের, তো আমাদেরকে বাড়ি ফিরে যেতে বলেছে। মানে আমি যে কি আনন্দ পেয়েছিলাম, এই দেখো আমার নাতনি, আমার সন্টু মানা। তো সেখান থেকে আমি তারপরের দিন আমরা সব পটলা পুটলি বেঁধে বুঁধে দিদি আমার বড় ননদ আমাদেরকে এখানে বাড়িতে নিয়ে আসে, আর আমার শাশুড়ি মা তখন আমাকে আর কি বাড়িতে তোলে। কি করবে বলো? তারপরের ঘটনা আর তোমাদের এই ভিডিওতে বলবো না, পরবর্তী ভিডিওতে বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। মারু অনেক ভালো থেকো, এই দেখো তোমাদেরকে লাইক করে দিয়েছে, অনেক ভালো থেকো, খুব ভালো লাগছে তোমাদের ভিডিও দেখতে, খুব খুব অনেক অনেক আশীর্বাদ করলাম। তো আমাকে আশীর্বাদ করার মতন মনে হয় কেউ ছিল না। আর তোমাকে দেখো এত মানুষ ভালোবাসে, 50,000-এর উপর তোমার সাবস্ক্রাইবার, তার সাথে হচ্ছে আমাদের মতো মানুষজন যারা কষ্ট করে জীবনের প্রথম দিনগুলো শুরু করেছে, আমি আমার মতো মানুষ। তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো চলো এটুকুনি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, মানিয়ে গুছিয়ে থেকো, সংসারটা টিকিয়ে রেখো। তো চলো টাটা।